মেয়র প্রার্থী দুজনই বংশাই আর লৌহজনবিক ঘেঁষা গণদাপ্রসাদ শহরে মির্জাপুর 15 বছর আগে পৌরসভা হলেও উন্নয়নের ছোঁয়া লেগেছে বেশ ভালো। ইতিমধ্যে এর পূর্বাঞ্চলকে ঘোষণা করা হয়েছে শিল্পাঞ্চল এলাকা হিসেবে। আর এখানকার কোনো নির্বাচনেই কখনোই ঘটেনি কোনো ধরনের সহিংস ঘটনা। তাই এখানকার সবার চাওয়া নির্বাচনে যেই জিতুক অব্যাহত থাকুক এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড। টাঙ্গাইলের মির্জাপুর থেকে রাহুল রায়, চ্যানেল আই। প্রিয় দর্শক, পৌর নির্বাচনের সর্বশেষ খবর জানতে এখন টাঙ্গাইলের মির্জাপুর থেকে আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডে। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থী থাকায় ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। দলীয় প্রতীক নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীরা দলের ইমেজ কাজে লাগানোর চেষ্টা করছেন। অন্য প্রার্থীরা ব্যক্তি ইমেজে পা তুলতে চাচ্ছেন নির্বাচনী বৈতরণী। চৌধুরী ফরিদকে সঙ্গে নিয়ে খন্দকার রাসেলের তোলা ভিডিও চিত্রে চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন মাসরুর শাকিল। সীতাকুণ্ড পৌরসভা বেশ পুরনো হলেও এখনো প্রথম শ্রেণীর নয়। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা নায়েক শফিউল আলম বর্তমানে মেয়র থাকলেও এবার দলের মনোনয়ন পাননি। তাই দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। সীতাকুণ্ড পৌরসভায় 88 থেকে চেয়ারম্যান, প্রশাসক, মেয়র 5 বার, 6ঠমবারের মতো জনগণের চাপের পরিপ্রেক্ষিতে জনগণ বলতেছে যে আমরা নির্বাচন করতে হবে আমাদের এলাকার উন্নয়নের জন্য। সেই জন্য আমি নাগরিক কমিটির থেকে নির্বাচন করছি। এই নির্বাচন আমি ইনশাল্লাহ বিপুল বড় জয় করব। তবে আওয়ামী লীগ প্রার্থী বদিউল আলম প্রথমবারের মতো নির্বাচন করছেন। নৌকায় ভর করে মেয়র হওয়ার স্বপ্ন তার। যারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে জামায়াত তোষণের অভিযোগও তার। এখানে বিদ্রোহী প্রার্থী বলে কেউ নাই। ওনারা যারা আছেন ওনারা কিছু ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থকে এই চরিতার্থ করার জন্য, বিশেষ করে ওনারা আগে থেকে জামাত শিবিরের সাথে সম্পৃক্ত ছিল। পর্দার অন্তরালে ওনারা ওদের মদত নিয়ে কাজ করত। এখন ওনাদেরকে খুশি করার জন্য ওনারা নির্বাচনে আছেন। মামলার কারণে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতারা নির্বাচনে প্রার্থী হননি। তবে বিএনপির সমর্থক এক বর্ষিয়ান ব্যক্তি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সমস্ত জাতির কাছে এই আবেদন রাখবো, প্রশাসনকে আবেদন রাখবো, এই নির্বাচন যেন সরকারের জন্য, প্রশাসনের জন্য একটা মডেল হয়। সমস্ত বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। এই নোংরা পরিবেশ থেকে আমাদেরকে মুক্ত করার জন্য প্রশাসন ইচ্ছা করলে আশা করি করবে। দিন যতই বাড়ছে চট্টগ্রামের 10টি পৌরসভায় নির্বাচন উত্তাপও ততই বাড়ছে। পোস্টারে ছেয়ে যাওয়া পৌর এলাকার অলিগুলিগুলি বলে দিচ্ছে কদিন পরেই পৌর নির্বাচন। শীতের হিমেল হাওয়ায় উত্তাপ ছড়াচ্ছে পৌর নির্বাচনের ভোটের হাওয়া। আর ভোটাররা অপেক্ষায় আছেন সৎ, যোগ্য এবং যার মধ্য দিয়ে পৌর এলাকার উন্নয়ন ঘটবে তাকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করার জন্য। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবার অন্যান্য খবর। বিশ্ব বাণিজ্য সংস্থা এবারে মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে ইতিবাচক কিছু সিদ্ধান্ত পাওয়া যাবে বলে মনে করছেন স্বল্পোন্নত দেশগুলোর প্রতিনিধিরা। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ আশা করছেন রুলস অফ অরিজিন, ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা নিশ্চিত সহ বেশ কয়েকটি বিষয়ে স্থান পাবে নাইরোবি ঘোষণায়। কেনিয়ার নাইরোবি থেকে মঈন হোসেনের ভিডিও চিত্রে রিপোর্ট করছেন ফারুক হোসেন। নাইরোবিতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠকে দর কষাকষি শেষে এখন নাইরোবি ঘোষণার অপেক্ষা। স্বল্পোন্নত দেশগুলোর নেতৃত্বে থাকা বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলছেন এবার ভালো কিছু নিয়ে ফিরতে পারবেন তারা। এবং আমার মনে হয় যে একটা ভালো ডিক্লারেশন হবে, তাতে স্বল্পোন্নত দেশগুলোর যে স্বার্থ সেটার সন্নিবেশ থাকবে সেখানে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর কোঅর্ডিনেটর হিসেবে সকলকে নিয়ে কাজ করছে এবং আমাদের এখন প্রত্যাশা একটা মিনিস্ট্রিয়াল ডিক্লারেশন। বাংলাদেশের জন্যই শুধু কথা বলেনি, বাংলাদেশ সমস্ত স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে কথা বলেছে। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন এবারের সম্মেলনে সকল দেশই বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছে। রুলস অফ অরিজিন শিথিল হবে। এখন আমাদের বাংলাদেশের পণ্যের যদি ভ্যালু এডিশন, মূল্য সংযোজন যদি 25% হয় তাহলে আমরা আন্তর্জাতিক বিশ্বের সুবিধা পাবো। আমরা 75% বিদেশ থেকে আমরা আমদানি করে আমরা পণ্য তৈরি করতে পারবো। এর একটা বড় অ্যাচিভমেন্ট। আর আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তো আমরা আগেই পেয়েছি। 17 বছর জন্য আমাদের যে সময় বৃদ্ধি করা হয়েছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের জন্য, এটা আমাদের আরেকটা অ্যাচিভমেন্ট। তারপরে সার্ভিস ওয়েবার নিয়েও আলোচনা চলছে। তারপরে মার্কেট অ্যাক্সেস, ডিএফ কিউএফ নিয়ে এতক্ষণ আমরা বৈঠক করেছি, সেইটাও ডিক্লারেশনের মধ্যে খুব ভালোভাবে আসবে।
অর্থাৎ এবারের নাইরোবি সম্মেলনে বিশেষভাবে আলোচনায় এসেছে কৃষি ভর্তুকি এবং কটন ইস্যুর মতো বিষয়গুলো। ফারুক হোসেন, চ্যানেল আই, নাইরোবি, কেনিয়া। ধীরে ধীরে ভূমির মালিকানায় আসছেন প্রকৃত কৃষক। তবে কৃষির আয় বিনিয়োগ হচ্ছে অকৃষি খাতে, বিষয়টি নিয়ে গবেষক এবং নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন বিশিষ্ট জনেরা। কৃষি বিষয়ক আলোচনায় প্রত্যন্ত অঞ্চলের কৃষকরাও বিষয়টিতে একমত হয়ে তাদের মর্যাদা হানিকর নীতি সিদ্ধান্ত থেকে সবাইকে সরে আসার অনুরোধ জানিয়েছেন। দেখুন রিজভি নওয়াজের রিপোর্টটি। বাংলাদেশের কৃষি প্রশ্ন, কৃষকের পরিপ্রেক্ষিত বিষয়ে আলোচনা রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ রিবের উদ্যোগে। কৃষককে সম্পৃক্ত করে উৎপাদন, বন্টন, বাজারজাতকরণ এবং মাটির স্বাস্থ্য বিষয়ে গবেষণালব্ধ মূল প্রবন্ধ তুলে ধরেন সংস্থার প্রকল্প পরিচালক সুরাইয়া বেগম। এতে দেশি জাতের ধানের বীজ এবং হাইব্রিড বীজের তুলনামূলক লাভ ক্ষতির চিত্র তুলে ধরেন গবেষক। কৃষি এবং কৃষকের দুর্ভোগের বিবরণ দেন বিভিন্ন জেলার কৃষক। এই যে কৃষক থেকে অবহেলা, কৃষি কাজে অবহেলা, কৃষক থেকে ঘৃণা করা, যদি ঘৃণা না করতো তাহলে এই কাজের দিকেই সবাই গেছে। সেটা মানে যে পরিমাণ অর্থ খরচ হয় সেটা পুরো মানে মেকআপ নিতে পরবর্তী ফসলের সুযোগ থাকে না। কৃষক সংগঠক এবং রাজনীতিবিদরাও ছিলেন আলোচনায়। দুর্ভাগ্য হলো যে কৃষক সংগঠনগুলো কৃষকের সমস্যা নিয়ে যে কথা বলবে সেটা তারা বলতে পারে না। কেন পারে না? কারণ তারা তাদের যে দল যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের সাফল্যের কথা এবং তাদের গুণগানই তারা সেটা করবে। কৃষি শুধু কৃষকের বিষয় নয়, কাজেই গবেষক, নীতি নির্ধারক, ভোক্তা সবাইকে কৃষির স্বার্থ সংরক্ষণে কাজ করার আহ্বান জানান আলোচকরা। এই ভূমি মালিক তার সন্তানকে কৃষিতে পায় না, অন্যদিকে ভর মৌসুমে সে কৃষি শ্রমিক পায় না, যে কারণে তার জন্য এটা একটা লোড। সো সে কি করছে, কৃষি জমি একবারে লিজ দিয়ে দিচ্ছে, উইদাউট এনি রিস্ক সে অনেকগুলো টাকা হাতে পাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, যে ভূমিহীন অর্থাৎ প্রান্তিক কৃষক বর্গাচারী, সে ওই জমিকে বর্গা নিয়ে চাষাবাদ করছে। যেই জমির মালিকের থেকে জমি বর্গা নিয়ে চাষ করা শুরু করেছিল তার কাছে 2-4 বছরেই সে 5 কাঠা 10 কাঠা করে জমি কিনছে। কৃষিতে বিনিয়োগ ব্যাপকভাবে কমে যাচ্ছে। কৃষির টাকা যিনি বর্গা দিয়ে লাভ করলেন, টাকাটা আনলেন, এটা তো কৃষিতে আবর্তিত টাকা। এই টাকাটা কিন্তু চলে যাচ্ছে কৃষির অন্য খাতে, কৃষিতে না অকৃষির খাতে চলে যাচ্ছে। এটা একটা ভয়াবহ চিত্র বাংলাদেশের জন্য। আলোচনার শুরুতে তৃণমূলের কৃষকদের অংশগ্রহণে দলীয় সঙ্গীত এবং নাটকের মাধ্যমে দেশীয় বীজের উপকারিতা তুলে ধরা হয়। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবার ইস্টার্ন ব্যাংক বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। জাতীয় সঙ্গীতের শক্তিতে উজ্জীবিত সাবেক ছিটমহলের নাগরিকরা নতুন করে স্বাধীনতার পর প্রথম বিজয় উৎসব শেষে 68 বছরের অবহেলিত জনপদে জেগেছে প্রাণের স্পন্দন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামীর পথে চলার প্রত্যয়ে বাংলাদেশের নতুন নাগরিকদের। এবার মুক্তুলকে সঙ্গে নিয়ে তারিকুল ইসলামের ভিডিও চিত্রে রিপোর্ট করছেন শামসুদ্দোহা পান্না। ছিটমহল বিনিময় চুক্তির মধ্য দিয়ে 68 বছরের নাগরিকত্বহীন বন্দী জীবন থেকে মুক্ত হয়ে বাংলাদেশের নাগরিক হয়েছেন 111টি ছিটমহলের প্রায় 60,000 মানুষ। এসব মানুষের জন্য ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ছিল না হাসপাতাল কিংবা কোনো প্রকার মানবিক সুবিধা। মনে প্রাণে বাংলাদেশকে ধারণ করে থাকা এসব মানুষের বিজয় দিবস, স্বাধীনতা দিবস বা 21 ফেব্রুয়ারি পালন করাও সম্ভব ছিল না।